আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরো 18,000 দরিদ্র পরিবার। 70 উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নেবেন 23 জুন। মালয়েশিয়াগামী কর্মীদের 3,000 অভিযোগ মন্ত্রণালয়। ঈদের পর তদন্ত প্রতিবেদন। দায়ী কাউকেই ছাড় দেবে না সরকার। এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে। 22 বছরের চুক্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষকে সুন্দর জীবন উপহার দেয়া তার সরকারের অঙ্গীকার বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 174 উপজেলার 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। গণভবন থেকে 3 জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন। এ সময় তিনি 70টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। বিবি আয়েশা এতদিন নদীর পাড়ে পলিথিনে মোড়ানো ঘরে বসবাস করলেও এখন তার আশ্রয় ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়ার আধা পাকা এ ঘরে। বাড়ি লয়ে গেছে নদী বেদিশে হইয়া তো এই দেশে আইছি। আমার বাড়ি হয়েছে যে লিমুদি বাংলা বাজারে এন দৌলতকার এইদিকে আয়া তো এন অনকি ঘর আছিল পাইছি। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে 174টি উপজেলায় এবার 18,566টি গৃহহীন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভোলা জেলার চর ফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে অসহায় মানুষদের জন্য আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। ঘূর্ণিঝড় রিমাল সহ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর তৈরি করার উদ্যোগের কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। পরে 3টি জেলায় আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 1997 সাল থেকে বর্তমান পর্যন্ত আশ্রয় প্রকল্পের অধীনে দেশের প্রায় 50 লাখ মানুষ পেয়েছেন স্থায়ী ঠিকানা। এতে একদিকে গৃহহীন এবং ভূমিহীন মানুষদের যেমন দিন বদল ঘটছে, আরেকদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন এসব অসহায় মানুষ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চর ফ্যাশন, ভোলা। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
পুনর্বাসনের ব্যবস্থা না করেই রাজধানীর 400 বছরের হরিজন পল্লী উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বংশালের মিরন জিল্লার ওই বসতিতে এখন আছেন ৩,৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই একেবারে হতদরিদ্র। শহরে মাথা গোঁজার কোনো ঠাঁই নেই তাদের। হরিজন সম্প্রদায়ের ওই মানুষেরা অভিযোগ করেছেন ভুল তথ্যে বিনা নোটিসে তাদের উচ্ছেদ করা হচ্ছে। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আমরা কোথায় যাব বলেন, আপনারা বলেন, আমাদেরকে আপনারা একটু সাড়া দেন, আমাদের পোলা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? প্রায় 450 বছর ধরে বংশ পরম্পরায় তাদের বসবাস। এখন কোনো নোটিশ ছাড়াই জন্মভিটা হারাতে হচ্ছে বংশালের মিরন জিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের অভিযানে দিশেহারা অসহায় মানুষ কান্নায় ভেঙে পড়েন। কোথায় যাবেন, কি করবেন, কোনো কুল কিনারা করতে পারছেন না তারা। আমাদের 2-3 দিন সময় দিল না। এই ঘর বাড়ি বাচ্চা পোলা নিয়ে আমরা কোথায় যাব আপনারা বলেন আমাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করছি, আমাদের পুনর্বাসন না দিয়ে আমাদের ঘর উচ্ছেদ করেন না। আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকবো? আমরা তো ভোট কেন্দ্রতে ভোট দিয়ে আসছি। বাসিন্দাদের দাবি, মেয়র তাদের এখানে বসবাসের আশ্বাস দিলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এই পল্লীর ঘর ও জায়গা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, উচ্ছেদে ইন্ধন যোগাচ্ছেন। আমাদের ওয়ার্ড কাউন্সিলর উনি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানতাম, উনি আমাদের এই জায়গাগুলো আত্মসাৎ করার জন্য, এখানে মাল্টি স্টেট মানে মার্কেট করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন। এই এলাকায় কিছু দালাল আছে, দালাল, ঘুষখোর দালাল, যারা টাকা খেয়ে মেয়রের কানে উল্টা পাল্টা বলে মেয়রকে ভড়কিয়েছে। নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু কোনো উচ্ছেদ অভিযান চলছে না। এখানে যারা আমাদের নিয়মিত স্টাফ, যারা আমাদের সিটি কর্পোরেশনের বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী, তাদের মান উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিন্তু ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন। আমরা এখানে বিল্ডিংয়ের পাশেই বহুতল ভবন বানানো হয়েছে, ফ্ল্যাট বানানো হয়েছে। এই ফ্ল্যাটগুলিতে মাননীয় মেয়র মহোদয় তাদেরকে বরাদ্দ দিয়েছেন। তারা বরাদ্দ পাওয়ার পরে সেই ভবনে চলে যাবেন। এরপরেও এখানে আরও ফ্ল্যাট নির্মিত হবে, তাদেরকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। এদিকে মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে মিরন জিল্লা হরিজন পল্লীর বাতাস। हम लोग सब भाई लोग को अनुरोध कर रहे भाई, अभी भी हम लोग नगर पिता मेयर साहेब जिंदा है। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। जब तक हम लोग साक्षात नहीं देंगे। হাত বাড়ালেই টাকা পাওয়া যায়, তাই মহাসড়কের অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিকদের কাছে তালিকা চাওয়া হয়েছে। সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি, অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এরই মধ্যে টার্মিনালে তারা সংযোগ করেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে কন্টেইনার লোডিং এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। আগামী 22 বছর এই টার্মিনালটি পরিচালনা করবে তারা। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটি কন্টেইনার হ্যান্ডলিং এবং প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনায় আধুনিক সব ধরনের কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম অন্তর্ভুক্ত করবে। এর ফলে এই টার্মিনালের বছরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 2.5 লাখ থেকে 6 লাখ একক পর্যন্ত বৃদ্ধি পাবে। Big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system. এই অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে, যার জন্য প্রয়োজনীয় দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। I'm very pleased to see on the safety requirements you see already a change.
We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে এই ধরনের আন্তর্জাতিক অপারেটররা কার্যক্রম শুরু করায় বন্দরের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরো প্রযুক্তি আসতেছে। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে শনিবার চট্টগ্রাম বন্দরে আসে। এরপর 800 কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়মের 3000 অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঈদের পর এসবের তদন্ত রিপোর্ট প্রকাশ ও দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন দফতরটির প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, ওমানে থাকা 96 কাগজপত্রবিহীন বাংলাদেশিকে বৈধতা দিতে চলেছে দেশটির সরকার। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যর কাতার, কুয়েত ও ওমান সফর নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতে। এ সময় মালয়েশিয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে যথেষ্ট আন্তরিক তার মন্ত্রণালয়, দোষীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা ক্ষুণ্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। এ সময় মধ্যপ্রাচ্য সফর ইতিবাচক জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানে বৈধতা দেওয়া হবে দেশটিতে থাকা লক্ষাধিক প্রবাসী কর্মীকে। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয়, সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। ওমান, কাতার ও কুয়েতে পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কোরবানির ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর সুপার শপগুলোতে একই ছাতার নিচে সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি তারা। ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। একই দোকান থেকে হরেক রকমের পণ্য কেনার সুবিধার্থে সুপার শপকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আগামী সোমবার কোরবানির ঈদ, যতই দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেন এলাকার আগরায়। পরিবার পরিজন নিয়ে পছন্দের পণ্য কিনছেন ভোক্তারা। আসলাম এলে আর কি যে হাট বাজার এখানে করে নিব সবকিছু ইনশাল্লাহ। সব প্রোডাক্টগুলো পাচ্ছি, আমাদের জন্য সুবিধা হয় আর কি। সবগুলো প্রোডাক্ট একসাথে কোথাও যেতে হয় না আর অন্য কোথাও। ক্যাশ টাকা নিয়ে আমাদের শপিংয়ে আসতে হয় না, যখন তখন বিকাশে টাকা নিয়ে নিলেই যেখান থেকে মানে শপিংয়ে গেলেই ইজিলি কেনাকাটা করা যায়। আগরার কর্মীরা জানান, বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকায় ক্রেতাদের এখন আর নগদ টাকা বহন করতে হয় না। এখন দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, বাট আমরাও ভালো সাড়া পাচ্ছি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকার ডিসকাউন্ট পাচ্ছে, কুপন পাচ্ছে। তো এটার মাধ্যমে তারা আগ্রহী হচ্ছে বিকাশে পেমেন্ট করার জন্য। প্রতিবারের মতো এবারও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। আগরার আউটলেটগুলোতে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফ ও সেন্ট মার্টিনে।
4 দিন ধরে বন্ধ আছে এই রুটে নৌ চলাচল। এই রুটে চলাচলকারী ট্রলার লক্ষ্য করে দুবার এলোপাতাড়ি গুলি ছোড়া হয়েছে দেশটির সীমানা থেকে। এতে ট্রলারের গায়ে 10টি গুলি লাগলেও কেউ হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা গুলি ছুড়ছে তা নিশ্চিত হওয়া যায়নি। নৌ রুটটি দ্রুত চালু না হলে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যসহ জরুরি পণ্যের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে বাসিন্দারা। 10,000-এরও বেশি মানুষ বসবাস করেন সেখানে। সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা বিবেচনায় ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার শেখ আনিসুর রহমানকে হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থেকে মূল পরিকল্পনাকারী সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের ভাই শেখ সোহেল রানা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। পরাজিত প্রার্থী জুলফিকারের ধারণা, আনিসুর রহমানের জনপ্রিয়তার কারণে সোহেল রানা বারবার নির্বাচিত হয়, তাই নির্বাচনে পরাজিত হয়ে আনিসুর রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে জুলফিকার। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 11 লাখেরও বেশি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় পশুর যত্ন আর বেচাকেনা নিয়ে তুমুল ব্যস্ত খামারি ও গৃহস্থরা। লাইভ ওয়েটে দরদাম হওয়ায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনার ছোট বড় সব খামারি এখন ব্যতিব্যস্ত, রাত দিন কাজ চলছে। পশুদেরও যত্ন আত্তি বেড়েছে, সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের অপেক্ষায়। গোখাদ্য সহ লালন পালনের ব্যয় বাড়ায় কোরবানির পশুপালনে অন্য বছরের তুলনায় খামারিদের খরচ বেশি হয়েছে এবার, তাই দামও বেড়েছে। লাইভ ওয়েটে বিদেশি জাতের গরুর কেজি 500 আর দেশি গরু 550 টাকা হাঁকছেন ব্যবসায়ী খামারিরা। সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগরীর কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। তবে ঝামেলা এড়াতে খামারে গিয়ে গরু পছন্দ করে আগাম বুকিং দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। দাম বেশি হলেও মোটামুটি ভোক্তার সাধ্যের মধ্যেই আছে। একটা গরু যদি লাইভ ওয়েটে কেনে, ওয়েস্টেজটা বাদ দিয়ে সে হিসাব করতে পারে যে এতটুকু গোশত থাকবে, এতটুকু করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দিতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে এবার খুলনা বিভাগে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। 80 থেকে শুরু করে 1.5 লাখ এই রেঞ্জের গরুর চাহিদা বেশি, মানে এদের সংখ্যা বেশি। বাকি বেশি বড় গরুগুলা এগুলো বড় ক্রেতার সংখ্যা কম, যার কারণে আমাদের দেশে যে আমাদের খুলনা জেলাতে খামারি যেটা তৈরি করতেছে এটা তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে। গত বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,06,532টি। এদিকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার রোধে সড়কে নজরদারির পাশাপাশি নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ঈদের দিনই মহানগরীর কোরবানির পশুর বজ্র পরিষ্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন তাওহিদ হৃদয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেটে থাকলে জিতিয়ে মাঠ ছাড়তেন তারা। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলেও জানান হৃদয়। এস.এম. আশরাফের রিপোর্ট। 114 রানের লক্ষ্যটাও বাংলাদেশ ছুঁতে পারল না। যাদের উপর বেশি ভরসা করে দল, সে শান্ত আবারও ব্যর্থ, ফিরলেন 14তে। লিটন আউট 9 রানে। আর সাকিব আল হাসান ব্যাটিং পজিশনে উপরে এসেও প্যাভিলিয়নের পথ ধরেন নিজের 3 রানে। তবু সতীর্থদের দোষ না দিয়ে হৃদয় বললেন, তার কারণেই ম্যাচ হেরেছে দল। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। সমীকরণ যখন 23 বলে 26 রান, মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেন আম্পায়ার, কিন্তু পায়ে লেগে
বল তখন সীমানার বাইরে। সিদ্ধান্ত পরিবর্তন হলেও ওই 4 রান আর গণনা করা হয়নি। শেষ পর্যন্ত টাইগারদের পরাজয়ের ব্যবধানটাও তাই থাকলো। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এর যে শক্তি, তাতে শুধু সুপার 8-এ নয়, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার যোগ্যতাও টাইগারদের রয়েছে বলে মনে করেন 2 ম্যাচই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে 5 ম্যাচ খেলে হেভিয়ার ক্যাব্রেরার দল কেবল 1 পয়েন্ট পেয়েছে। তা আসে লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ঘরের মাঠে। আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ে 64 ধাপ এগিয়ে থাকা দলকে আটকে দিতে প্রস্তুত লাল সবুজ দলের প্রতিনিধিরা। কোচ ক্যাব্রেরা বলেন, তারা ইতিবাচক ফল নিয়ে বাছাই শেষ করতে চান। প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় রাত 10টায় কাতারের আল রায়ানে অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরো 18,000 দরিদ্র পরিবার। 70 উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নেবেন 23 জুন। মালয়েশিয়াগামী কর্মীদের 3,000 অভিযোগ মন্ত্রণালয়। ঈদের পর তদন্ত প্রতিবেদন, দায়ী কাউকে ছাড় দেবে না সরকার। এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে, 22 বছরের চুক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।